आवारा भावड़े जो हौले हौले गाए, फूलों के तन पे हवाएं सरसराए। कोयल की कुहू कुहू, पपीहे की पीहू पीहू, जंगल में झिंगड़ की छाए छाए। नदिया में लहरें आए, पल खाए छलके जाए, भीगे होठों से वो गुनगुनाए। गाता है साहिल, गाता है बहता पानी, गाता है ये दिल सुन, সারে গামা পাধা নি সারে। এই গানটা তোমরা যদি শোনো প্রথমে, তারপর যদি দ্য পোয়েট্রি অফ আর্থ পড়ো, তাহলে দেখবে একটু ভালো লাগবে। দ্য পোয়েট্রি অফ আর্থ পড়ার সাথে সাথে আইডিয়াটা বেশ ভালো গ্রো করবে। ওকে। The Poetry of Earth, John Keats. The poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from haze to haze about the new mown mead. That is the grasshopper. He takes the lead in summer luxury. He has never done with his delights, for when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. The poetry of earth is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there shrills the cricket's song, in warmth increasing ever, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. হেয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিট ইন ওয়াটার। মানে এখানে এমন একজন শুয়ে আছেন যার জীবন জলে লেখা হয়েছিল। দ্য পোয়েট্রি অফ আর্থ যিনি লিখেছেন জন কিটস, তিনি যেখানে শুয়ে আছেন সেখানে এই কথাটি লেখা রয়েছে। অর্থাৎ তিনি যে সমাধিতে সমাধিস্থ হয়ে রয়েছেন সেই সমাধি গাত্রে এই কথাটা লেখা রয়েছে। এখানে এমন একজন শুয়ে আছেন যার জীবন জলে লেখা হয়েছিল। 1795 খ্রিস্টাব্দে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। জাস্ট 25 বছর বয়সে তিনি মারা যান। 1821, তখনও 26 বছর বয়স হয়নি। খুব গরিব ছিলেন। যে যুগে সাহিত্য চর্চা করে কোনো পয়সা তেমন আসতো না, সচ্ছল অবস্থা হতো না, সেই যুগে তিনি না লিখে থাকতে পারতেন না। খুব কম বয়সে বাবা মারা যান, মা মারা যান। মা মারা যান টিবিতে। তারপর ভাই মারা যান। সেই ভাইকে সেবা শুশ্রূষা করতে করতে টিবির বীজও বোধহয় তার মধ্যে ঢুকে গেছিল। 1820 খ্রিস্টাব্দে প্রচণ্ড তিনি অসুস্থ হয়ে পড়েন। 1821 তিনি মারা যাচ্ছেন। শরীর দিন দিন যত ক্ষয় হয়ে আসছিল তত ইমাজিনেশন বাড়ছিল। ইমাজিনেশন, কল্পনা। রোমান্টিক কবি ছিলেন, রোমান্টিক এজের কবি ছিলেন। তিনি ছিলেন সৌন্দর্যের পূজারী। জীবনের শেষ মুহূর্ত অবধি সৌন্দর্যকে পূজা করে গেছেন। পকেটে পয়সা নেই, স্বাস্থ্যের অবস্থা খারাপ, রোগে জরাজীর্ণ, কিন্তু সুন্দরের পূজা করতে তিনি এক মুহূর্তও ভুলেননি, না করে থাকতে পারতেন। ফ্যানি ব্রন একজনের প্রেমে পড়েন। সুন্দর লেখা, ভালো ভালো লেখা। ফ্যানি ব্রনের সঙ্গে যে সম্পর্ক হয় তারপরেই বেরিয়ে আসে তার মধ্য থেকে, তার এখান থেকে। দেখতে খুব সুন্দর ছিলেন কিন্তু হাইটটা ছিল খুব ছোট, যার জন্য তাকে সবাই চেনে তার কবিতা, তার লেখা, যার জন্য রবীন্দ্রনাথ তাকে এত ভালোবাসতেন। রবীন্দ্রনাথের এত প্রিয় ছিলেন তিনি, এবং এখন অনেকেরই, প্রচুর লোকের উনি প্রিয়। জন কিটস মানেই একটা আলাদা ব্যাপার যেন। কিন্তু তার জীবদ্দশায় তিনি যখন বেঁচে ছিলেন, না পেয়েছিলেন অর্থ, না পেয়েছিলেন স্বাস্থ্য, না পেয়েছিলেন সৌভাগ্য, না পেয়েছিলেন মা বাবাকে বেশি দিন কাছে, এবং যেটা মেন কথা, যেটাকে নিয়ে তিনি বেঁচেছিলেন তার লেখা, সেই লেখাটাও তার জীবদ্দশায় তিনি যখন বেঁচেছিলেন সেই লেখার জন্যও তিনি মান সম্মান তেমন পাননি। ক্রিটিক্সরা যা তা উল্টো পাল্টা কথা বলতেন, এমনকি এমনও বলেছিলেন যে এর লেখার কাজ এর দ্বারা হবে না, এসব ছেড়ে দাও। সেই লেখাই আজকে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। এই হচ্ছেন আমাদের জন কিটস। 25 বছরের জীবন, এই রকম দুর্ভাগ্য পীড়িত যে ওনার জীবন, তার জন্যই ওনারই শেষ ইচ্ছা ছিল যেন ওনার কবরে ওনাকে যেখানে সমাধিস্থ করা হবে সেখানে যেন লেখা থাকে, হেয়ার লাইজ ওয়ান হুজ লাইফ ওয়াজ রিট ইন ওয়াটার। চলো এবারে কবিতাতে ঢুকি। যে কবিতাটা পড়বো, দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা
রচনা করার পিছনে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে লে হান্ট কবি উনি একবার কিটসকে বলতে গেলে চ্যালেঞ্জ করেন যে একটা কবিতা লিখতে হবে, ঠিক আছে। ফেসবুক এখন চলছে চ্যালেঞ্জ, তো উনি কিটস এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন এবং কবিতা লেখেন। সেই কবিতার প্রথমে উনি নাম দেন অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট, তারপরে এই নামটা চেঞ্জ হয় দ্য পোয়েট্রি অফ আর্থ। ওকে, তো ওই চ্যালেঞ্জটা লেহান্ট দিয়েছিলেন। লেহান্ট যখন কবিতাটা পড়লেন ওনার খুব ভালো লেগে যায়, প্রথম লাইন পড়েই উনি একদম অভিভূত হয়ে গেছিলেন এবং কিটস এই চ্যালেঞ্জটা জিতে যান। তাহলে এবারে দেখি দ্য পোয়েট্রি অফ আর্থ। ওকে, তাহলে দেখো, বইটা বের করো, নিয়ে দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি মানে পোয়েম, মানে কবিতা। অফ আর্থ, আর্থ মানে পৃথিবী, তাহলে পৃথিবীর কবিতা, কিন্তু আমরা বলবো এটাকে পৃথিবীর গান। পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর গান। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আছে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। তাহলে পৃথিবীর গান, পৃথিবীতে গান আছে, আমরা কম বেশি সবাই শুনতে পাই, কেউ কেয়ার করি কেউ করি না, তাই না। পৃথিবীর গান, এই কথা শুনে তোমাদের মনেও হয়তো কিছু কিছু জাগবে যে এরকম এরকম হতে পারে, পৃথিবীর গান বলতে কি বোঝাচ্ছে। পৃথিবীর গান, আমরা এখানে কবি কি বলেছেন আমরা দেখছি, কিন্তু তার আগে বলি যে আমরা যখন ব্রাদারহুড পড়েছিলাম তখন কি দেখেছিলাম, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ একটা নিয়মে চলছে, তাই না। নিয়মের একটু এদিক ওদিক হয়ে যাওয়া মানে সব ধ্বংস হয়ে যাবে। প্রকৃতি, নেচার, এই নিয়ম যাতে বজায় থাকে তার ব্যবস্থা করে রাখেন নেচার সবসময়। প্রকৃষ্ট উদাহরণ দেখতে পাচ্ছ, এখন এইভাবে পড়তে হচ্ছে আমাদেরকে, নানা সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে, কেন, কোভিড-19 বা করোনা। আমাদের পৃথিবীর যে গান ছিল, অর্থাৎ পৃথিবীতে যে ছন্দ ছিল, সেই ছন্দ যেন ভাঙতে শুরু করেছিল, তাই করোনা। সেটা ম্যানমেড হতে পারে বা আমাদের ন্যাচারাল হতে পারে, কিন্তু যদি ম্যানমেডও হয় তবুও জানতে হবে সেই ম্যানমেড হওয়াটাও নেচারের যে ল তার মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো পৃথিবীর গান, গান মানে কি, গান মানে একটা ছন্দ থাকবে, সুর তাল লয় বলে, এর বেশি আমি জানি না গান সম্বন্ধে। তো সেই সুর যদি কেটে যায়, তাল যদি কেটে যায়, তাহলে গান কি আর ভালো লাগবে, শুনতে ভালো লাগবে না। সেরকম আমাদের পৃথিবী, গানটা যেন সুর তাল লয় যেন একটু করে কেটে গেছিল, যার জন্য করোনা আজকে এসে সেটাকে ঠিক করছে। কিভাবে ঠিক করছে, প্রকৃতিকে ঠিক করে দিচ্ছে। ওজোন স্তরে বিশাল ফুটো হয়ে গেছিল, বিশাল গর্ত, সেটা ভরাট হয়ে গেছে বলছে। নানা নদী যেগুলো পুরো একদম নোংরা হয়ে গেছিল, নোংরাতে ভর্তি হয়ে গেছিল, নামা যায় না এমন অবস্থা, তাদের জল প্রায় পানের উপযোগী হয়ে গেছে। কে ঠিক করছে, প্রকৃতি। আমরা একটু ডিপে চলে গেলাম এটা। তো যেটা বলছিলাম যে ব্রাদারহুড, ব্রাদারহুডে কি বলছিলাম, যে গোটা জগতের মধ্যে একটা নিয়ম আছে, সেই নিয়ম, আবার গান গাইতে গেলেও নিয়ম লাগে, ওই ছন্দ তাল লয় এগুলো কি বলছে, জগৎটাও চলছে ছন্দ তাল লয়ে, ওরও একটা নিয়ম আছে। তাহলে সেটাকেও আমরা গানের সঙ্গে তুলনা করতে পারি। আমরা ব্রাদারহুডে কি দেখেছি, কানেকশন, একজনের সঙ্গে আর একজনের কানেকশন, একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের কানেকশন, জীবনের সঙ্গে জ্বরের কানেকশন, এগুলো দেখেছি, তাই না। তাহলে এই যে একটা নিয়মের মধ্যে রয়েছে, সেটা একটা খুব সুন্দর নিয়মের মধ্যে রয়েছে, সেটাও কিন্তু গান, ঠিক আছে। আর আজকে আমরা এই পোয়েট্রি অফ আর্থে দেখব যে এখানে কবি পৃথিবীর গান বলতে কি বোঝাচ্ছেন, ঠিক আছে। ওইটা আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম একটু বেশি ডিপের আলোচনা হলো, এর আলোচনা শেষ নেই, অনেক হতে পারে, আলোচনা করতে করতে এরকম চলে আসে। এখন আমরা আজকে দেখি দ্য পোয়েট্রি অফ আর্থ, এখানে কীরকম গানের কথা বলা হচ্ছে। প্রথম সেন্টেন্স, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। মানে পৃথিবীর গান, দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর গান কখনোই থামে না। ডেড মানে মৃত, মানে পৃথিবীর গান কখনো মরে না, তার মানে আমরা এখানে বলবো পৃথিবীর গান কখনো থামে না, ঠিক আছে।
দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনো থামে না। পৃথিবীর গান থেমে গেলে খুব মুশকিল, তাই না? লাইফটা একদম মেরে হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। ওকে, দেখা যাক। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, পরের সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স, যখন সমস্ত পাখিরা, হোয়েন অল দ্য বার্ডস, যখন সমস্ত পাখিরা, আর ফেন্ট উইথ হট সান, যখন সমস্ত পাখিরা সূর্যের প্রখর উত্তাপের জন্য যে গরম হচ্ছে, চারিদিক উষ্ণ হয়ে যাচ্ছে, উত্তাপটা বেড়ে যাচ্ছে, তখন যখন সমস্ত পাখিরা অবসন্ন হয়ে যাচ্ছে, ফেন্ট মানে অবসন্ন হয়ে যাওয়া বা ক্লান্ত হয়ে পড়ছে। পাখিরা কেন ক্লান্ত হচ্ছে? হট সানের কারণে। এগুলো সব শর্ট কোশ্চেন আছে কিন্তু। ওকে, তারপরের 3 নম্বর সেন্টেন্স দেখো, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, তাহলে পাখিরা যখন সব অবসন্ন হয়ে গিয়ে কুলিং ট্রিজ, ঠান্ডা ছায়া দান করছে এমন গাছের মধ্যে, হাইড মানে লুকিয়ে যাওয়া, এখানে লুকানো নয়, আমরা বলবো রেস্ট নেয়। ঠিক আছে, তাহলে কি হলো? হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তারা ঠান্ডা ছায়া দানকারী গাছে রেস্ট নেয়। এইটা যখন হয় তখন কি হয়? তাহলে আমরা কি দিলাম? গ্রীষ্মকালে কিন্তু আমরা পাখিদেরকে পেলাম যারা অবসন্ন হয়ে গেছে, যারা টায়ার্ড হয়ে গেছে। পাখিরা কিন্তু গান গায়, সবসময় কিচিরমিচির কিচিরমিচির করে না, এখন দেখবা করছে। বসন্তকালে তো সব সময় কিচিরমিচির করে, তাই না? তাহলে তখন পাখিরা কিন্তু ওই গানটাকে বজায় রাখে পৃথিবীর। কিন্তু তারা যখন হট সানের কারণে অবসন্ন হয়ে গিয়ে ঠান্ডা ছায়াদানকারী গাছে গিয়ে আরামসে রেস্ট নিচ্ছে, তখন কি হচ্ছে দেখি। আ ভয়েস উইল রান, দেখো তৃতীয় সেন্টেন্সের সেকেন্ড মানে দ্বিতীয় পার্ট, শেষ পার্টটা। আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড। আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। আ ভয়েস মানে একটা স্বর, একটা কণ্ঠস্বর, তাকে বলি ভয়েস। আ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ধরবে, একটা গলা ধরবে, তা তো হবে না। আ ভয়েস উইল রান মানে একটা গলা শোনা যাবে, ঠিক আছে? বা জেগে জেগে উঠবে একটা গলা। কি, কার গলা? কি গলা? দেখ, ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড। ফ্রম হেজ টু হেজ, সেই গলাটা, ভয়েস উইল রান, সেই গলাটা কোথায় শোনা যাবে? ফ্রম হেজ টু হেজ, হেজ মানে হচ্ছে গিয়ে ঝোপঝাড়, এক ঝোপ থেকে আরেক ঝোপে, এক ঝোপঝাড় থেকে আরেকটা ঝোপঝাড়ে বা অন্য একটা ঝাড়ে গিয়ে শোনা যাবে, কখনো এখানে কখনো ওখানে শোনা যাবে। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড। নিউ মর্ন, MOW, মো মানে হচ্ছে গিয়ে শস্য, শস্য মানে ধান গম জব এইসব কাটাকে বলছে মো, সেখান থেকে পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে মন। অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, MEAD, মিড। মিড কথাটা এসছে মেডো থেকে, MEADW, মেডো মানে হচ্ছে গিয়ে তৃণভূমি। ইউরোপের দেশে কি হয়? জনবসতি কম, সেখানে চারণভূমি, অর্থাৎ গরু ভেড়া এসব চড়ার জন্য বিশাল তোমার ঘাসে ঢাকা জমি থাকে, তাকে বলছে মেডো। সেই মেডোর ঘাস যখন বড় হয়ে গেছে, সেগুলো কেটে ফেলা হয়েছে। নিউ মর্ন মিড, নিউ মর্ন মিড মানে সবে কাটা হয়েছে ঘাস এমন যে জমি, যে তৃণক্ষেত্র, সেখানে যে ঝোপঝাড়গুলো রয়েছে, সেই ঝোপঝাড় থেকে একটা গলা শুনতে পাওয়া যায়, এক ঝোপ থেকে আরেক ঝোপে, এক ঝোপ থেকে আরেক ঝোপে। তাহলে কবি কতটা ভাবেন, কতটা লক্ষ্য করেন, দেখো। এগুলো আমরাও জানি, তাই না? আমাদের জানা কথাটাই বলছেন, ঠিক আছে? কিন্তু বলার পর আমরা বুঝি যে হ্যাঁ, আমরাও তো জানি, কিন্তু তার আগে আমাদের মনে জাগেনি। যাই হোক, একটা ভয়েস, একটা কণ্ঠস্বর শোনা যাবে, যে তৃণভূমির ঘাসকে সবে কাটা হয়েছে, সেই তৃণভূমিতে যে ঝোপঝাড়গুলো রয়েছে, সেখান থেকে একটা সেখানে ঝোপঝাড়গুলোতে, এক ঝোপঝাড় থেকে আরেক ঝোপঝাড়ে, এক ঝোপ থেকে আরেক ঝোপে একটা স্বর যেন শোনা যাচ্ছে, ঠিক আছে? তারপর কি আছে দেখি, দ্যাট ইজ দ্য গ্রাস হপার। এবার কি বলছে? তাকে তো দেখা যাচ্ছে না, বলছে দ্যাট ইজ দ্য গ্রাস হপার, ওটা হচ্ছে গ্রাস হপার বা ঘাস ফড়িং, সবুজ রঙের হয়, জোরে জোরে লাফ মারে, আমরা সবাই জানি নাকি? তাহলে দ্যাট ইজ দ্য গ্রাস হপার, ওটা তো গ্রাস হপার বা ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। তাহলে পাখিরা অবসন্ন হয়ে বসে গেছে, এবারে একটা
স্বর শোনা যাচ্ছে এক ঝোপ থেকে আর এক ঝোপে। বলছে ওটা বুঝতে পারছি শিওর ওটা গ্রাস হপারের স্বর। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, মানে গ্রীষ্মকালীন আনন্দ। হি টেক্স দ্য লিড, তখন কি করছে? হি টেক্স দ্য লিড। হি মানে এখানে সে গ্রাস হপার কি করছে? টেক্স দ্য লিড। গ্রাস হপার বা ঘাস ফড়িং কিন্তু লিডারের কাজ করছে, সে পথপ্রদর্শক হচ্ছে। হি টেক্স দ্য লিড, সে কোনো একটা কাজের, সে মানে এখানে তো আমরা বুঝতেই পারছি যে পৃথিবীর গান, সে পৃথিবীর গানকে যেন সে বাঁচিয়ে রাখছে গ্রীষ্মকালে, ঠিক আছে? হি টেক্স দ্য লিড। আনন্দদায়ক গ্রীষ্মে আমাদের গ্রাস হপার সে লিডারের কাজ করছে, ঠিক আছে? সে পথ দেখাচ্ছে, সে এগিয়ে যাচ্ছে কি করতে? পৃথিবীর গানকে বাঁচিয়ে রাখতে, ঠিক আছে? তখন কিন্তু পাখিরা সব বসে গেছে, তার জন্য গ্রাস হপার এবারে সেই পৃথিবীর পাখিরা তো গান গাইছে না, তাই গ্রাস হপার গান গাচ্ছে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। হি হ্যাজ নেভার ডান মানে করতে গেলে হবে না, সে কখনো করেনি, এমনি হয় না, হ্যাঁ? হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, বলে সিনেমাতে দেখবে বলবে আই এম ডান, মানে আমি আর পারছি না, আমি শেষ, বাবা আমার অবসন্ন হয়ে গেছে, আমি টায়ার্ড, আমি আর পারছি না, আই এম ডান। তাই এখানে বলছে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার যে আনন্দ, সেই ডিলাইট মানে আনন্দ, তার সে আনন্দ করে করে কিন্তু কখনোই হি হ্যাজ নেভার ডান, তার কখনোই কিন্তু স্বাদ মেটে না যেন, এত আনন্দ করছে, সবসময় সে আনন্দে রয়েছে, সেই আনন্দে তার কোনো ছেদ পড়ছে না, রাইট? সেই আনন্দে তার কোনো ছেদ পড়ছে না, সেই আনন্দ করতে করতে সে কখনো টায়ার্ড হচ্ছে না। আমরা যদি সারাদিন হাসি, বিকালেও হাসি, সকাল থেকে বিকাল পর্যন্ত হাসি, সন্ধ্যাবেলায় মনে হয় খালি চুপচাপ বসি, তখন আমরা পারি না, মন পারে না নিতে, কিন্তু তার কোনো যেন বিরাম নেই। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, বলছে যদি কখনো বা কয়েক মুহূর্তের জন্য বা এক মুহূর্তের জন্য আনন্দ করতে করতে একটু যদি অবসন্নতা চলে আসে, একটু যদি অবসন্ন হয়ে যায়, তখন কি হয়? টায়ার্ড আউট উইথ ফান, হি রেস্টস, সে বিশ্রাম নেয়, অ্যাট ইজ আরামে, বিনিথ সাম প্লেজেন্ট উইড, মানে বিনিথ মানে নিচে, সাম প্লেজেন্ট উইডস কিছু, উইড মানেও ঝোপঝাড়, হ্যাঁ, কিছু সুন্দর ঝোপঝাড়ের নিচে সে আরাম নেয়, সে বিশ্রাম নেয়। হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, কিছু আরামদায়ক ঝোপঝাড়ের নিচে সে বিশ্রাম করে, ঠিক আছে? এবং বিশ্রাম করে এবং তার পরবর্তী ক্ষণে কিন্তু সেবা শুরু করে দেয়, দেখবে ভালো করে শুনলে, সে কখনো ছেদ দেয় না, ঠিক আছে? পৃথিবীর গানকে সে কিন্তু বজায় রাখছে। তাহলে গ্রীষ্মকালে আমরা দুজন গায়ক পেলাম। প্রশ্ন যদি থাকে যে গ্রীষ্মকালের গায়ককে, তাহলে কেউ যদি শুধু লেখে যে গ্রাস হপার সেটাও হবে, আর কেউ যদি লেখে যে পাখিরা প্লাস গ্রাস হপার তাহলেও হবে, ঠিক আছে? প্রশ্ন আসে। বেশ, তাহলে এই দেখো এটা হয়ে গেল 8টা লাইন। প্রথমে এটা হলো 8টা লাইন, এরপরে রয়েছে 6টা লাইন, 8 আর 6 14 লাইন। এই 14 লাইনের কবিতাকে তোমরা জানো একে বলে সনেট, ঠিক আছে? এটা হচ্ছে পেট্রার্কান সনেট। কেন পেট্রার্কান সনেট বলছে আমরা পরে এটা আলোচনা করছি। এবারে প্রথম আর লাইন হয়ে গেল, সেই আর লাইনে গ্রীষ্মকালের গায়কদেরকে আমরা পেলাম, তারা কি করে না করে পেলাম, ওকে? এবারে দেখব পরের 6 লাইনে কি বলছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, মানে পৃথিবীর গান কখনো থামে না। একই জিনিস, সিজ মানে থেমে, পৃথিবীর গান থামলে এই করোনার মতো অবস্থা হবে, পৃথিবীর গানে এদিক ওদিক হলেই গন্ডগোল লাগবে। যাই হোক, আমরা ওইটা অন্য প্রসঙ্গে বলছি, এটা অন্য প্রসঙ্গে, কবি বাইরে যা দেখছেন সাধারণভাবে সেটা বলছেন, হ্যাঁ? আমরা একটু বেশি ডিপে যাওয়ার চেষ্টা করছি, না যাওয়াই ভালো, গন্ডগোল লেগে যাবে। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কখনো থামে না। এটা দেখো শেষের মানে শেষ 6টা লাইনের প্রথম লাইন বা প্রথম সেন্টেন্স, ঠিক অক্টেভের প্রথম, মানে একদম কবিতার প্রথম সেন্টেন্স কি ছিল? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দুটো একই কথা। ওখানে বলেছে পৃথিবীর গান কখনো মরে যায় না, মানে কখনো থামে না। এখানে বলছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, কখনোই থামে না, যা হবেই হোক না কেন। আমাদের প্রকৃতি রানীর গায়ক রয়েছে, তারা গেয়ে যাবে। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, তাহলে এই যে এটা একটা কিন্তু বৈশিষ্ট্য, যে শিল্পের একটা, সাহিত্যের একটা বৈশিষ্ট্য, যে পজিটিভিটি, অন্যতম একটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে দেখো কেমন পজিটিভিটি রয়েছে। কবি, তার জন্য কবির জীবনটাও জানতে হয়। কবি অত কষ্টের মধ্যে রয়েছেন, তিনি নিজের শরীর নিয়ে অসুস্থ, নিজের শরীর, যার শরীর খারাপ, যার শরীরে ভালো নাই, তার এসব ভালো লাগবে? কোনোদিন ভালো লাগবে, কিন্তু তিনি পারেননি। তার শরীর যত খারাপ হয়েছে তার ইমাজিনেশন তত বেড়েছে, একদম
ফুলের মতো ফুটে উঠেছে। ওকে, তিনি কিন্তু পারেননি, থেমে থাকতে পারেননি না লিখে। তো উনি কি বলছেন যে পৃথিবীর গান কখনো থামে না। তাহলে মন কত সুন্দর মন ওনার, হ্যাঁ, এই অবস্থাতেও উনি এরকম বলছেন। হ্যাঁ, তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, একটা পজিটিভিটি, একটা পজিটিভ অ্যাটিটিউড, পৃথিবীর গান কখনো থামে না। কবি যেন পৃথিবীর সমস্ত যে 25টা বছর পেয়েছেন তার মধ্যে থেকে সেই বছরগুলোতেই যেন তিনি পৃথিবীর সমস্ত রং, রস, রূপ যেন তিনি আত্মীকরণ করেছেন বলেই এরকম বেরোতে পেরেছে, তাই না? দেখো, on a lone winter evening when the frost has wrought a silence from the stove there thrills the cricket's song. On a lone winter evening, on a lone winter evening, lone মানে একাকী। আমার এই যে চ্যানেল, এটার নাম লোনলি ওয়ান্ডারার এক্স। লোনলি মানে একাকী, ওয়ান্ডারার মানে যে ঘুরে বেড়ায়, ঠিক আছে? অন এ লোন উইন্টার ইভিনিং, এমন একটা শীতের সন্ধে, যে সন্ধেটাতে লোন, সবাই একাকী, চুপ, একাকী, ঠিক আছে? চারিদিকে যেন লোকজন কেউ নেই, একা সব। when the frost has wrought a silence, যখন ফ্রস্ট মানে হচ্ছে কি যে তুষার, শীতকালে ওদের দেশে তো প্রচণ্ড শীত, ওদের দেশে শীতকালে সন্ধ্যেবেলায় তুষার পড়ে। তাহলে when the frost has wrought a silence, যখন বাইরে যে তুষারপাত হচ্ছে, সেই তুষারপাতের কারণে has wrought a silence, রট, এই যে ভাবটা, এই রট ভাবটা সবসময় পাস্ট ফর্মে ব্যবহার হয়। এটা মানে কি, এর মানে হচ্ছে কোনো কিছু ঘটানো, ঘটিয়েছিল এরকম বোঝাতে। তাহলে এখানে বাইরে যে তুষারপাত হচ্ছে সেটা কিছু একটা জিনিস ঘটিয়েছিল, সেটা কি, হ্যাজ রট এ সাইলেন্স, সাইলেন্স মানে একটা নিস্তব্ধতা, একটা নিস্তব্ধ পরিবেশের সৃষ্টি করেছে বাইরে যে তুষারপাত হচ্ছে সেটা। আমাদের সন্ধেবেলা থেকে প্রচণ্ড হয়তো দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া বইছে, কোনো লোক কি বাইরে যাবে? যাবে না, ঠিক আছে? বাইরে যাবে না, সব নিজের ঘরে থাকবে। সেরকম ওদের দেশেও তুষার পড়লে খুব কাজ ছাড়া কেউ কিন্তু বাইরে যাবে না, সব ঘরের মধ্যে রয়েছে। তার জন্য বলছে লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, এক নির্জন, লোন হচ্ছে কি নির্জন, এক নির্জন শীতের সন্ধ্যায় যখন বাইরে যে তুষারপাত, সেই তুষারপাত যখন সাইলেন্স বা নীরবতা সৃষ্টি করেছে, সেই তুষারপাত, তখন কি হচ্ছে, ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস দ্য ক্রিকেটস সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। আমার এই বলার মাঝে মাঝে বাইরের শব্দ কিছু আসছে, তাই না? আমার সং অফ মাই হোম, এটাও যে কোনো বাড়িরই শব্দ, ইজ নেভার ডেড নাকি, সং অফ হোম ইজ অলসো নেভার ডেড, সং অফ হোম ইজ অলসো নেভার ডেড। তাই শব্দগুলো আসছে, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। সব চারিদিক লাগিয়ে করছি, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি, তবু কিছু শব্দ আসছে। যাই হোক, তাহলে দেখি বলা যাক, শেষ করি। ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস দ্য ক্রিকেটস, ও বাবা, প্রকৃতির গান চলছে, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস দ্য ক্রিকেট সং, ফ্রম দ্য স্টোভ মানে ফ্রম দ্য স্টোভ মানে কি, স্টোভের মধ্যে থেকে হয় এমনিতে করলে, কিন্তু এখানে কি হবে, স্টোভ মানে তার আগে জানতে হবে স্টোভ মানে কি। স্টোভ মানে শীতের দেশে যে ফায়ার প্লেস থাকে, ঘরের মধ্যে একটা ফায়ার প্লেস থাকে যেখানে কাঠ দিয়ে আগুন করা হয়, সাধারণত কাঠ দিয়েই হয়, সাধারণত আগুন করা হয়, কাঠ দিয়ে যেখানে আগুন করা হয় সেটা হচ্ছে ফায়ার প্লেস, অগ্নিকুণ্ড। স্টোভ মানে এমনি পাম্প, আমাদের এখানকার স্টোভ, সেই স্টোভ নয়। তাহলে সেই ফায়ার প্লেসের কাছ থেকে, ফ্রম দ্য স্টোভ দেয়ার সিরিজ, ফায়ার প্লেসের কাছ থেকে, ফায়ার প্লেসের মধ্য থেকে আমরা বলবো না, ঠিক আছে? নিশ্চয় আগুনের ভেতর থেকে কেউ কোনো শব্দ করতে পারবে না, তাই বলবো না। ফায়ার প্লেসের কাছ থেকে কি হচ্ছে, দেয়ার থ্রিলস দ্য ক্রিকেট সং, থ্রিল মানে তীক্ষ্ণ শব্দ করা, থ্রিলস দ্য ক্রিকেটস সং, ক্রিকেট ব্যাট বল নয়, ক্রিকেট মানে হচ্ছে কি ঝিঁঝি পোকা। তাহলে আমরা গ্রীষ্মকালে দেখেছি পাখি ছিল আমাদের, গ্রাসহপার ছিল মানে ঘাস ফড়িং। শীতকালে কি দেখছি, ঝিঁঝি পোকা। তাহলে সেই ফায়ার প্লেসের পাশ থেকে, ফ্রম দ্য স্টোভ দেয়ার সিরিজ, তীক্ষ্ণ শব্দ আসছে, দ্য ক্রিকেট সং, সেটা কি, ক্রিকেট সং মানে ঝিঁঝি পোকার গানটা তীক্ষ্ণ স্বরে যেন বেরিয়ে আসছে ফায়ার প্লেসের পাশ থেকে, ঠিক আছে? ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এই যে এই লাইনটার অর্থ। তাহলে ক্রিকেট সংটা কিভাবে আসছে, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। ওয়ার্মথ হচ্ছে কি, ওয়ার্মথ মানে উষ্ণ গরমকে বলে ওয়ার্মথ, যেটা
ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে ওয়ার্মথ। ঠিক আছে, প্রচণ্ড শীত, তুমি লেপের ভেতরে ঢুকলে সেখানে বাবরে কি ঠান্ডা, একটু পর আস্তে আস্তে তোমার শরীরের উত্তাপের ভেতরে যে উত্তাপটা সৃষ্টি হচ্ছে ওইটা হচ্ছে গিয়ে ওয়ার্মথ। পরের জন কেউ ঢুকছে এসে সে বলছে ভেতরটা কি গরম, এটা হচ্ছে গিয়ে ওয়ার্মথ। নাকি কুসুম কুসুম গরম জল নিয়ে আমরা গার্গল করি, ওয়ার্মথ। ওয়ার্ম, তাহলে ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, সবসময় বেড়ে যাচ্ছে এমন একটা ওয়ার্মথ। এখানে ওয়ার্মথটাকে আমরা বাড়ছে এমন একটা উষ্ণতা। ঠিক আছে, ঘরের মধ্যে একটা ফায়ার প্লেস রয়েছে, সেখানে তার কারণে একটা উষ্ণতা বাড়ছে, সেটা একটা মিনিং হতে পারে। বা ওয়ার্মথ মানে আরামও বোঝায়। ঠিক আছে, আরাম, আস্তে আস্তে ঘরের মধ্যে যে একটা আরামটা একটা বাড়ছে। দেখো বাইরে ধরো বিশাল বড় হিমালয় পর্বত গাত্র, রাস্তা সরু, তার এদিকে তোমার একটা ছোট্ট কুটির, রোমান্টিসিজম চাই, তাছাড়া হবে না কিন্তু। ছোট্ট কুটির, সন্ধেবেলা অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা, সেই কুটিরের সেই হাট বা সেই ঘরের সেই রুমের চারিদিক দরজা জানলা বন্ধ, ফায়ার প্লেসের আগুন জ্বলছে। ঠিক আছে, বাইরে তোমার বরফ পড়ছে। ওকে, এই এটা একটা স্বর্গের মতো। হ্যাঁ, তাহলে এই যে স্বর্গ বলছি, তার মানে কি একটা ওয়ার্মথ আমার মনেও যাচ্ছে। তাহলে ওয়ার্ম মানে একটা আরাম, একটা ভালো লাগা। তাহলে ফ্রম ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এই যে একটা ভালো লাগাটা, যে ভালো লাগাটা আস্তে 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 বাড়ছে, ইনক্রিজ করছে, বাড়ছে। ঠিক আছে, এই যে একটা সুন্দর একটা পরিবেশের একটা সৃষ্টি হচ্ছে, সেটা যে বাড়ছে। ওকে, কেউ ডিস্টার্ব করছে না তোমাকে, তুমি প্রকৃতির সঙ্গে রয়েছো। হ্যাঁ, এই যে বাড়ছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাভ লস্ট, এবং সিমস মানে মনে হচ্ছে, টু ওয়ান কোনো একজনের, ইন ড্রাউজিনেস যে লোকটা, ইন ড্রাউজিনেস যে ঢুলু ঢুলু অবস্থায় রয়েছে, যার ঢুল এসছে, ঘুম এসছে। ঠিক আছে, হাফ লস্ট এবং যে অর্ধচেতন হয়ে রয়েছে। তাহলে কি হলো, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাভ লস্ট, এবং একজন, একটা লোক, যে লোকটা ঘুমু ঘুমু ভাব, যার যে অর্ধচেতন হয়ে রয়েছে, তার কাছে মনে হচ্ছে, কি মনে হচ্ছে, দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, তার কাছে মনে হচ্ছে যেন গানটা দ্য গ্রাস হপার্স অ্যাপোস্ট্রোফিয়াস, যেন গ্রাস হপারের গান বা ঘাস ফড়িংয়ের গান, সেই গান কোথা থেকে আসছে, যেন অ্যামং সাম গ্রাসি হিলস। গ্রাসি হিলস মানে হচ্ছে গিয়ে ঘাসে ঢাকা পাহাড়, হিলস মানে পাহাড়, অ্যামং মানে মধ্যে, তাহলে যেন ঘাসে ঢাকা পাহাড়গুলোর মধ্য থেকে যেন সে ঘাস ফড়িংয়ের গান ভেসে আসছে। এটা কার মনে হচ্ছে, সেই যে রুমের মধ্যে সেই শীতকালে ফায়ার প্লেসের পাশে কোনো এক ব্যক্তি হয়তো বসে আছেন। হ্যাঁ, ইজি চেয়ারে বসে আছেন, পা দুটো সামনের দিকে ছড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, আরাম করে বসে আছেন, তার ঘুম এসছে, ঢুল এসছে, এবং যখন দেখবে তুমি একটা কোনো কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে যাচ্ছ, যখন ঘুমটা আস্তে 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 চলে আসছে, সেই যে অবস্থা, সেটাকে বলছে হাফ লস্ট। হাফ লস্ট মানে কি, অর্ধ চেতন রয়েছে, অর্ধ ঘুম রয়েছে, সেটা হচ্ছে গিয়ে হাফ লস্ট। ওকে, মানে তুমি তখন যেন নিজেকে হারিয়ে ফেলেছো, সেই যে চিন্তাটা করছিল সেই চিন্তাটা নেই, এবারে এলোমেলো এলোমেলো চিন্তা চলে আসছে, এটা হচ্ছে কি হাফ লস্ট এই অবস্থাটা। তাহলে টু ওয়ান ইন ড্রাউজিনেস হাভ লস্ট, যে লোকটা ঢুলু ঢুলু অবস্থায় রয়েছে, ঘুম আসছে যার, যে প্রায় অর্ধচেতন হয়ে রয়েছে, যে প্রায় নিজেকে হারিয়ে ফেলেছে, আর চিন্তা ভাবনা করার কোনো ক্ষমতা নাই, তার কাছে মনে হচ্ছে যেন কোনো গ্রীষ্মকালে, শীতকালে কথা বলছি, শীতকালে পাহাড়ের গায়ে তো বরফ থাকে, কিন্তু তার কাছে মনে হচ্ছে গ্রীষ্মকালে যেন যে পাহাড়গুলো রয়েছে, ঘাসে ঢাকা পর্বত গাত্র বা পাহাড়ের গা, সেই পর্বত গাত্র থেকে যেন আমাদের গ্রাস হপার বা ঘাস ফড়িংয়ের শব্দ যেন ভেসে আসছে, ঘাস ফড়িংয়ের গান যেন ভেসে আসছে। তাহলে শীতকালে আমরা, শীতকালে কোন গায়ককে পেলাম প্রকৃতির, সেটা হচ্ছে কি ক্রিকেট। ওকে, হয়ে গেল বোঝানো। আচ্ছা, কবিতাটা তো আমরা মোটামুটি বুঝলাম, যার যেখানে অসুবিধা হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই কবিতাটা কিন্তু পেট্রাকান সনেট। হ্যাঁ, তো পেট্রাকান সনেট মানে কি, সনেটের একটা ফর্ম, সনেটের একটা ভাগ। এটা কি করে হয়, বইয়ের প্রথম সেন্টেন্স থেকে তোমরা শুরু করো। দেখো, প্রথম সেন্টেন্সের শেষ শব্দ রয়েছে ডেট। ঠিক আছে, শুনতে কেমন লাগছে, কার সঙ্গে কার মিল, শব্দের সঙ্গে শব্দের মিল, এই অনুযায়ী পেট্রাকান মানে এই অনুযায়ী সনেটের ফর্ম হবে। দেখো, শেষ প্রথম সেন্টেন্সের শেষ ওয়ার্ড হচ্ছে গিয়ে ডেট। ঠিক আছে, তাহলে ডেট, এটা শুনতে শুনলাম আমরা যে ডেট, এটাকে মার্কিং করব, ছোট হাতে এ দিলাম।
পরের লাইনে সেকেন্ড লাইনের শেষ ওয়ার্ড হচ্ছে গিয়ে সান, তাহলে ডেড আর সান কি একই শুনতে লাগছে? লাগছে না নিশ্চয়ই। তাহলে ডেড হয়ে গেল এ, সানটাকে আমরা বি, ছোট হাতের বি মার্কিং করলাম। 3 নম্বর লাইনে হয়ে গেল রান, তাহলে সানের সঙ্গে রান মিলে গেল, তাহলে যেহেতু সানকে বি করেছি রানকেও আমরা বি দাগ দিলাম, তাহলে কি পেলাম এ বি বি। 4 নম্বর লাইনটা কি পাচ্ছি দেখো, মিড, তা ডেডের সঙ্গে মিডের মিল হলো, তার জন্য ডেডে যেহেতু এ করেছিলাম ছোট হাতের এ, মিডের পাশেও একটা ছোট হাতের এ দিলাম। পেন্সিল করে মিলিয়ে মিলিয়ে লেখো আমার কথার সাথে সাথে। তাহলে কি হলো, প্রথম যে 4টে লাইন পেলাম, লাইনে কি পেলাম আমরা, এ বি বি এ, ঠিক আছে, রাইম স্কিম বলে একে, হ্যাঁ এটা পরীক্ষাতে পড়ে যে এই কবিতার রাইম স্কিম কি। তাহলে প্রথম 4টে লাইনের রাইম স্কিম হলো এ বি বি এ। ওকে, পরের 4 লাইনে এসো। আমি কি বলেছিলাম যে সনেটের প্রথম 8টা লাইন, কিন্তু প্রথম 8টা লাইনকে বলে অক্টেভ, শেষ 6টা লাইনকে বলছে সেস্টেট। ওকে, আমরা এখন অক্টেভটা দেখছি, এ বি বি এ হয়েছে অক্টেভের, তাহলে 4টে লাইন হয়েছে আর 4টে লাইন বাকি রয়েছে 8টা লাইনের মধ্যে। দেখো 5 নম্বর লাইনটা বলছে লিড, তাহলে 5 নম্বর লাইনটা বলছে লিড, লিডটা কিসের মতো শুনতে লাগছে, ডেড আর মিডের মতো, ওদের পাশে বসিয়েছি এ, তাহলে লিডের পাশে বসাচ্ছি ছোট হাতের এ। ওকে, তারপর 6 নম্বর লাইন সান, 6 নম্বর লাইনে রয়েছে ডান, সেটা কার মতো শুনতে, সান আর রানের মতো, ওদের পাশে বি বসিয়েছি, তাহলে ডানের পাশে আমরা বি বসালাম। ওকে, 7 নম্বর লাইনে আছে ফান, তাহলে এটাও আবার বি হয়ে গেল, আর 8 নম্বরে রয়েছে উইট, এটাও হয়ে গেল, এটা হয়ে গেল এ। ওকে, তাহলে পরের যে 4টে লাইন, প্রথম 4টে লাইন হচ্ছে এ বি বি এ, পরের 4টে লাইন হলো দেখো এ বি বি এ। ওকে, বোঝা গেল, ক্লিয়ার একদম। শেষ 6টা লাইনের প্রথম লাইনটাতে কি রয়েছে দেখো, নেভার, তাহলে নেভারটা কিন্তু ডেড বা সান, রান, মিড, লিড, ডান, ফান এদের মতো কিন্তু, বা উইড এদের মতো কিন্তু নয়, নেভার এটা একটা আলাদা। তাহলে আমরা এ আর বি পেয়েছি, তাহলে এটাকে করে দিলাম সি। তারপর আছে ফ্রস্ট, এটাও কিন্তু এ বি বা সিতে যে ওয়ার্ডগুলো পেয়েছি তাদের মতো শুনতে লাগছে না, তাই এটাকে করে দিলাম ডি, তাহলে কি হলো সি ডি। ও সিরিলস, এটাও আবার আলাদা সবার থেকে, এ বি সি ডি সবার চেয়ে আলাদা, তাহলে এটা হয়ে গেল ই, সি ডি ই। সেস্টেটের প্রথম 3টে সেন্টেন্স হলো সি ডি ই, সেস্টেটের শেষ 3টে সেন্টেন্স দেখি। এভারটা দেখো নেভারের মতো, তাহলে নেভারের পাশে লিখেছিলাম সি, তাহলে এভারের পাশেও লিখবো সি। তারপর আছে দেখো এভারের নিচেতে রয়েছে লস্ট, ওই দেখো ফ্রস্টের মতো, ডি, হিলস সিরিলসের মতো হিলস ই, তাহলে কি হলো সি ডি ই, সি ডি ই, এইটা হয়ে গেল শেষটেট অংশে, মানে শেষ 6টা লাইনে। তাহলে কি হলো, অক্টোবে কি পেয়েছি, এ বি বি এ, এ বি বি এ, শেষটেট এসো সি ডি ই, সি ডি ই। এই যে একটা ছক, এইটা হচ্ছে গিয়ে পেট্রাকান ছক বলে এটাকে, ঠিক আছে, এটাকে হচ্ছে পেট্রাকান স্টাইল, এইটা হচ্ছে গিয়ে রাইম স্কিম, এইটাই হচ্ছে এই রাইম স্কিম। রাইম স্কিম লিখতে দিলে লিখতে হবে এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি ই, ঠিক আছে, এটা খুব মজার, করবে দেখবে খুব মজা লাগবে। আর এই যে স্টাইল, এটা হচ্ছে গিয়ে পেট্রাকান স্টাইল, তার জন্য পেট্রাকান। আচ্ছা, এই বোঝানোটা কার কেমন লাগলো আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাবে, যদি খারাপ লাগে বলবে স্যার খারাপ হয়েছে, বা এই জায়গাটা স্যার খারাপ হয়েছে, এটা ভালো লাগলো না,
হ্যাঁ স্যার ভালো হয়েছে। ঠিক আছে, যার যা হয়েছে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, তাহলে আমি চাই ইউটিউবে যেটাই আপলোড করবো সেটা তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। ওকে, আর শেয়ারও করবে। ঠিক আছে, গুড বাই, বাই বাই, সবাই ঘরে থেকো।